রিয়াজ একটু সামনে আয় ভাই, আমি তোকে একটু আদর করি। রিয়াজ হেসে বলল, তোমার আদর আমার লাগবে না, ভাবিজি আমার কিউট পার্টনার, তার আদর আমার লাগবে। আমি কাল রাতেই টিকটকে ঘোষণা দিয়েছি, অলরেডি 500 ফলোয়ার্স। ভাইরে ভাই, এই যে বলেছিলাম না টিকটক একটা বিপদ। আয়ু বলল। বাহ, রোমান্টিক রিয়াজ। শারবাজ রিয়াজের টিকটক অ্যাকাউন্ট চেক করে বলল, রিয়াজের টিকটক বায়ো দেখ সবাই, সেরাজ ভাইকে হারিয়ে আমি জিতেছি। ফ্রুকুচকে বলল, বাচ্চা ছেলে ভেবেছিলাম, এখন দেখি প্রেমিক হয়ে গেছে। এইসব কোথা থেকে শিখছো? শাহরুখ পেছন থেকে বলল, ভাইয়া আমার কাছে একটা ডিভোর্স ফর্ম আছে, চাইলে দিয়ে দেই। এখনই ভাবিজি রিয়াজের নামে ট্রান্সফার হয়ে যাক। রাহিন বলল, শেহরাজ ভার্সেস রিয়াজ সিজন 1 শুরু হয়ে গেছে। সকলে আবারও একসাথে অট্ট হাসিতে ফেটে পড়ল। সামিয়া, নাজমিন আর শাহরুখ ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। আজ শাহরুখ বাড়িতেই আছে। ফারিয়া আলো শেখ বাড়িতে গিয়ে বসলো সামিয়া আর নাজমিনের পাশে। শাহরুখকে দেখেই বলল, ভাইয়া তোমার সাথে একটা সিরিয়াস কথা আছে। শাহরুখ না শোনার ভান করে বসে রইল। ফারিয়ার কাঁধে ও না ঠিক করে আবারও বলল, তুমি না একদম অসহ্য। আমি একটা সিরিয়াস কথা বলতে চাইছি আর তুমি শুনছই না। শাহরুখ না তাকিয়ে বলল, তোর সিরিয়াস কথাও কার্টুনের মতো শোনায়, কি করি বলতো? তুমি জানো একটা মেয়ে তোমাকে অনেক পছন্দ করে। জানি। পাশের বাসায় সুন্দরী মেয়েটা তো বলেছিল আমি নাকি খুব হ্যান্ডসাম। কি? তুমি পাশের বাসার মেয়েদের সাথে কথা বলো? আর আমি যে তোমাকে সিরিয়াসলি ভালোবাসি তুমি বোঝোই না। শাহরুখ এবার তাকায় একটু স্মিত হেসে বলল, ভালোবাসা শুধু বললেই হয় না, প্রমাণ লাগে। তোমাকে রোজ সহ্য করি, এটাই সবচেয়ে বড় প্রমাণ। শাহরুখ হাসতে হাসতেই বলল, তবে আর কি, তোর এই সাহসিকতার জন্য একটা পুরস্কার দেওয়া উচিত, শাহরুখ সহ্য করার পুরস্কার। একদিন আমি যদি সত্যি চলে যাব তখন বুঝবা। শাহরুখের চোখে একটু গম্ভীরতা, কিন্তু মুখে ব্যঙ্গ করে বলল, নাজমিন তুই গেলে আমি কাঁদবো না, বরং পকোড়া ভেজে পার্টি করব। আর সামিয়া নীরব দর্শকের মতো দুজনের কথা শুনছে। ফারিয়া নরম গলায় বলল, একটা কথা বলবো ভাইয়া? শাহরুখ চোখ সরিয়ে না দেখেই বলল, তুই আবার কি নতুন নাটক শুরু করবি? ফারিয়া হালকা অভিমান নিয়ে বলল, তুমি তো জানো না আমার ভেতরে কত কথা জমে থাকে। শাহরুখ কিঞ্চিত বিরক্ত হয়ে বলল, আবার যদি সেই ভালোবাসার সংলাপ শুরু করিস তাহলে আমি কিন্তু উঠে চলে যাব। ফারিয়া কষ্ট চেপে বলল, কেন? ভালোবাসলে বলতে নেই? তুই বুঝিস না তাই বলিস। আমি এসব ভালোবাসা টাসা বিশ্বাস করি না, মাথা খারাপ করে দিবি একদিন তুই। আচ্ছা। ফারিয়ার চোখে পানি। আমি তো বেশি কিছু চাই না, শুধু তোমাকে একটু ভালোবাসি, এইটুকুই সহ্য হয় না তোমার? না হয় না, যা তো ডাস্টবিনের মধ্যে গিয়ে মর। ফারিয়া রেগেই বলল, ভাইয়া তুমি নিজেই তো গু মাখা ডাস্টবিনের মতন, সব সময় বাজে কথা বলো, তাহলে তোমার মধ্যেই মরি? আর তুই কি পচা নর্দমার উপর লাফ দেওয়া ব্যাং? তুমি আমাকে ব্যাং বললে? তুমি নিজেই হইলা সেফটি ট্যাঙ্ক, মুখ খুললেই গন্ধ বেরোয়। ভাইরে, এই মেয়েটা তো পুরাই গো বোমা, ছুইলেই বিস্ফোরণ। ফারিয়া ভেঙচি কেটে বলল, আমি গু বোমা হইলে তুমি হইলা গু প্যারা, কারো গায়ে লাগলেই প্যারা শুরু হয়। তোরে একদিন বস্তায় ভরে আসলেই ডাস্টবিনে ফেলে দিব, লিখে রাখ। সামিয়া হেসে বলল, ভুলে যেও না ভাইয়া, ফারিয়া আপু তোমার লাইফে সে বিশেষ খোঁজ যেটা কোনোভাবেই কাটে না। শাহরুখ হেসেই বলল, ও একটা পাগল, পুরাই নর্দমার রাজকুমারী। আর তুমি গুল রাজপুত্র ভাইয়া। এই যা তো, নোংরা মেয়ে একটা। ফারিয়া সামিয়া আর নাজমিনকে চোখ মেরে নাচিয়ে বলল, ভাইয়া আজকে কেমন জানি লাগতেছে তোমারই, যেন হট কেক। শাহরুখ হকচকে উঠে বসল। তুই আবার কিরকম গাঁজাখুরি কথা কস? আমি কেক নাকি? তোর ব্রেইনে ঘু ঢুকছে। ফারিয়া মুচকি হেসে বলল, গু না ভাইয়া, প্রেম। তোমারই দেখলেই প্রেম করতে ইচ্ছা করে, গায়ে পড়তে ইচ্ছা করে। শাহরুখ চোখ কুচকালো। গায়ে পড়তে ইচ্ছে করে মানে? তুই কি হয়েছস নোংরা ময়লা? নর্দমা থেকে উঠে এসেছিস? তুমি নর্দমা আমাকে বললা? নিজেকে দেখো আগে, টয়লেট পরে থাকা পচা সাবানের মতন মুখ। তুই তো গু দিয়ে বানানো মানুষ, প্রেমের নাম করে শুধু বাজে পচা কথা। ফারিয়া আবারও ভেঙচি কেটে বলল, আমি গু হলে তুমি হইলা সেই টয়লেটের ফ্লাশ, যেটা চাপ দিলেও কিচ্ছু নামে না। শাহরুখ ঠোঁট বাঁকিয়ে বলল,
আর তুই সেই ডাস্টবিন যার মুখ খোলা থাকলে পুরো মহল্লায় দুর্গন্ধ ছড়ায়। তুমি হ্যান্ডসাম মনে করো নিজেকে? আয়নার সামনে দাঁড়াইলেই তো তোমার চেহারা দেখে আয়না অক্কা পাবে। শাহরুখ আর কাত করে বলল, তোর মুখ খোলা মাত্রই চারপাশে সবকিছু থেমে যায়। রাস্তায় প্রতিটি মোড়ে মোড়ে লিখে দেওয়া উচিত, সতর্ক থাকুন, ফারিয়া পচা কথা বলবে এখন। সকলে মুখে মাস্ক বা রুমাল চেপে ধরুন। তোমার মুখ দেখলে মনে হয় কেউ হাড়ি ভর্তি বৃষ্টি ভেজা পচা কাঁকরোল ছুঁড়ে মারছে। তুই আসলেই একটা নর্দমার রাজকন্যা, একদম ডাস্টবিনের দুঃখিনী পড়ি। আর তুমি সেই টয়লেটের দরজা যেটা সব সময় খোলা থাকে আর কেউ ঢুকতে চায় না। শাহরুখ সেন্টার টেবিলের উপর রাখা ফলের ঝুড়ি থেকে আপেল তুলে নিল। ফারিয়া নাক ধরে বলল, তুমি আপেলটা ছোঁয়া মাত্রই আপেলটা থেকে এমন গন্ধ দিচ্ছে, মনে হচ্ছে কোনো পিচ্ছি বাচ্চা আপেলটার উপর টয়লেট করে গেছে। শাহরুখ ঠান্ডা গলায় বলল, না। তোর মুখ খালি খুললে গন্ধ আসে, আপেল থেকে না। তুই মুখ খুলেছিস তাই গন্ধ পাইতেছি। নাজবিন হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে বলল, আরে ফারিয়া আপু, তুমি তো ভাইয়ার প্রেমে, আর ভাইয়া তো তোকে দেখে মনে করে পচা ডাস্টবিনের প্রেম। সামিয়া বলল, ওদের দুজনকে নিয়ে নেটফ্লিক্স সিরিজ বানালেই নাম হইতো ঘুতে ভেজা হৃদয়। ফারিয়া কাঁদো কাঁদো মুখ করে বলল, তুমি আমারে নিয়ে এমন বাজে কথা বলো কেন ভাইয়া? আমি তোমারে মন থেকে ভালোবাসি, তুমি জানো না আমার হৃদয়ের দরজা তোমার জন্য খোলা। শাহরুখ কপাল কুঁচকে বলল, ওটা তো হৃদয়ের দরজা খোলা না, ওটা নর্দমার ঢাকনা ছাড়া স্ল্যাব। ফারি অভিমান করে বুকে হাত রেখে বলল, তুমি বুঝবা না, ভালোবাসা মানে শুধু লাল গোলাপ না, কখনো কখনো পচা আলুর মধ্যে থেকেও ভালোবাসা জন্মায়। নাজমিন বলল, শাহরুখ। ফারিয়া আপু, সেই ভালোবাসা মানে টয়লেটে পানি না থাকা অবস্থায় ঢুকে পড়া। বারে এত গভীর প্রেম! ভাইয়া তোমাকে পাত্তা না দিলেও তুমি তাড়ি দিয়েছো পাতলা প্রেমের দুঃস্বপ্ন। রেগে বলল, আচ্ছা তোরা থামবি, না হলে আমি তোদের তিনজনকে একসাথে মেরে পচা খিচুড়ি বানায় ফেলবো। ফারিয়া লাজুক মুখে করে বলল, তুমি ছাড়া আমি কিছুই না ভাইয়া, কিন্তু তুমি এমন কেন? আমার ভালোবাসা কি নর্দমা? না, তোর ভালোবাসা নর্দমা না, পুরাই ডাস্টবিন। সামিয়া হেসে বলল, ভাইয়া ঠিক বলছে ফারিয়া আপু, তুমি মাঝে মাঝে এমন ভালোবাসা দাও যেটা কিনা রান্নাঘরের নিচে আটকে থাকা পচা মুরগির মতো গন্ধতে। একটু রোমান্টিক হতে পারো না? ফারিয়া কপাল কুঁচকে বলল, নাজমিন। সামিয়া, তুই আমার না ভাইয়ার টিমে? হাসতে হাসতে বলল, আরে আমরা তো দর্শক, কখনো তোমার টিমে কখনো শাহরুখ ভাইয়ার টিমে। আমি তো শুধু ভাবি এই দুজনের বিয়ের রাতে ঝগড়ার শব্দ শুনে প্রতিবেশীরা পুলিশ ডাকবে। সামিয়ার কথা শুনে নাজবিন বলল, ওদের হানিমুন হবে গুলিস্তান ডাস্টবিন ট্যুর। শাহরুখ মুখ ভেঙিয়ে বলল, তোকে কে বিয়ে করবে, পচা নর্দমা একটা। ফারিয়া শাহরুখের কথা পাত্তা না দিয়ে একটু রোমান্টিক হয়ে বলল, ভাইয়া তোমার জন্য চা করে আনি? 1 কাপ ভালোবাসা গু দিয়ে না, চিনি দিয়ে বানাবো। তোর এই ভালোবাসা মানে হলো সেই পাতলা টয়লেটে একবার নামলে আর উঠার উপায় নেই। ফারিয়া নাক ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি না সবকিছু টয়লেট দিয়ে বোঝো, আমি তো হৃদয়ের গভীর থেকে বলেছি। শাহরুখ হাসল, তোর হৃদয়ের গভীর মানে সেই সেপটিক ট্যাঙ্কারের তলা, যেখানে ভালোবাসা হলেই হজম হয়ে যায়। ফারিয়া চোখ গরম করে, তুমি না একটা অন্ধ গাধা। আমার ভালোবাসা যদি টয়লেট হয় তো তুমি সেই কমোড যার ফ্লাশ কাজ করে না। এটা কি প্রেম না নর্দমা প্রেম? আমার তো মনে হয় তুই প্রেমের নামে আমায় পচা পেঁয়াজ ভাজা দিচ্ছিস। ফারিয়া দাঁতে দাঁত চেপে বলল, শাহরুখ। তুমি আমার প্রেম বোঝো না, কারণ তোমার ব্রেনে গু ভরা। প্রেম বুঝতে হলে আগে ফ্রেশ হও। চিৎকার করে বলো, তুই চুপ কর, তোর প্রেমে ঢুকলে মনে হয় পেট খারাপ হবে, পাতলা প্রেম দিয়ে আমার ভুঁড়ি ফুলে যাবে। ফারিয়া চোখ ছোট করে রোমান্টিক সুরে বলল, ভাইয়া জানো, আমি না স্বপ্নে তোমারে দেখেছি, আমরা দুজন হাত ধরে ঘুরতেছি বৃষ্টির মধ্যে। রোমান্টিক না? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা ভালো। তুমি না কিচ্ছুই বোঝো না, তুমি আমার হৃদয় নোংরা ঝাড়ুদার। আরে ধুর, তোর হৃদয় নোংরা, ওটা তো পুরো নর্দমার সেপটিক ট্যাঙ্ক, আমিও পরিষ্কার করতে আসিনি। ফারিয়া হাসল, তুমি ছাড়া আর কে পরিষ্কার করবে? তুমি তো আবর্জনার রাজপুত্র। সাইডে বসে থাকা সামিয়া ফিসফিস করে নাজবিনকে বলল, এই দুজনকে প্রেম করতে দিলেই দেশ জুড়ে দুর্গন্ধ ছড়াবে রে ভাই। ওদের দুজনের ঝগড়া শুনে সামিয়া আর নাজবিনের হাসতে হাসতে মরে যাবার মতো অবস্থা।
সময় বিকেল 6টা। সুমু ব্যালকনিতে দাঁড়িয়ে সবগুলো ফুল গাছে পানি দিচ্ছে। সেরাজ শারবাজের ঘরে গেছে নিউ সব ওপেনিং নিয়ে আলোচনা করতে। সুমু খুব যত্ন সহকারে ফুল গাছগুলোর যত্ন নিচ্ছে। হঠাৎ রোজা চুপচাপ সুমুর পেছনে এসে দাঁড়ায়, হাতে কফির কাপ, ঠোঁটে তার ছেলের হাসি, চোখে সেই অতল ঈর্ষা। সেই ধীর পায়ে এগিয়ে এসে সুমুর দিকে তাকিয়ে বলে, তোমাকে দেখে বোঝা যায় না যে তুমি এই রকম জায়গায় ফিট করো না। সুমু চমকে ওঠে, পেছনে তাকায়। রোজা আবার বলে, এই সো কল্ড স্মার্টনেস আর সিম্পল লুক হয়তো এসকের এখন ভালো লাগছে, কিন্তু ক্লাসি টেস্টি মানি তো শুধু শুধু নয়, মাইন্ডও তো লাগে, তাই না? সুমু এবার একটু ফ্যাকাশি মুখে তাকায়, চোখে ব্যথা কিন্তু মুখে একটা শান্ত হাসি এনে বলল, মানুষের চোখে না ফিট হলেও হৃদয়ের জায়গা কিন্তু অনেক বড়। হৃদয়ের জায়গা কিন্তু অনেক বড়, তাতে সবাই ফিট হতে পারে না। রোজা আপু। রোজা তার ছেলের হাসি দিয়ে বলল, প্রথম দিন তোমাকে এসকের পাশে দেখে ভেবেছিলাম তুমি সহজ সরল, এই বাড়িতে দুদিন টিকতে পারবে না, কিন্তু এখন তো দেখছি দিব্যি নিজের মতো করে সব জায়গায় চলাফেরা করো। সুমু এক মুহূর্ত চুপ, চোখের কোণে হালকা হাসি রেখে বলল, সময় মানুষকে বদলায় রোজা আপু। রোজা হেসে উঠে, কণ্ঠে ব্যঙ্গ ঝরে পড়ে, বদলায় হয়তো, কিন্তু কিছু কিছু মানুষ যতই বদলোক তাদের রুচি আর আসল জায়গা বদলায় না। কারো দয়া আর সহানুভূতির ওপর দাঁড়িয়ে থাকা ভালোবাসা কত দূর যাবে জানো তো? সুমুর মুখে স্থিরতা, সে ধীরেই বলল, ভালোবাসা যদি অনুভূতি হয় তবে ঈর্ষা কি আত্মমর্যাদা চিহ্ন? রোজা থমকালো, ব্যালকনিতে থাকা ফুল গাছগুলোর দিকে তাকিয়ে বলল, এই ফুলগুলো যেমনই সুন্দর তেমনি তুচ্ছ, একদিন শুকিয়ে যাবে, ঠিক তোমার মতো। আপনি ফুলকে তুচ্ছ বললেন মানে নিজের রুচির পরিচয় দিলেন। মানুষ যা বোঝে তা নিয়েই তো কথা বলে। রোজা ব্যঙ্গ করে হাসল, তুমি আসলে নিজের জায়গাটা ভুলে গেছো। এই খান ম্যানশনের আলো হঠাৎ এসে তোমার চোখ ধাঁধিয়ে দিয়েছে, বুঝতে পারছো না তুমি এখানে একজন ভিজিটর মাত্র। সুমু এবার রোজার মুখোমুখি দাঁড়ায়, চোখে তীব্র কিন্তু শান্ত জ্বালা। আপনার কথা একটা জিনিস বুঝলাম, আপনি নিজের জায়গা নিয়ে খুব অনিশ্চিত, তাই অন্যের আত্মবিশ্বাসে এত ভয় পান। রোজার মুখ রাগে লাল হয়ে উঠল। সুমু আবারও বলল, আমি এখানে কোনো আলো কাটতে আসিনি রোজা আপু। আলো জ্বলে যেখানে ভালোবাসা থাকে, সেখানে কেউ নিজে না জ্বালালে কাছ থেকে ধারেও পাওয়া যায় না। রোজা এবার একদম নীরব, গলার কাছে যেন কিছু একটা আটকে যায়। সুমু আবার নিজের কাছে মন দিয়ে বলল, আমার কথায় কষ্ট পাবেন না। আপনি এখানে এসেছেন আমাকে অপমান করে ছোট করে কথা বলতে। আপনার কথা আগুনের শিখার মতো উত্তপ্ত। আমি শুধু সেই উত্তপ্ত শিখার তেজ বাড়ানোর জন্য কেরোসিন ঢেলেছি। রোজা কিছু বলতে নিবে, তখনই পেছন থেকে অনন্যা বেগম বললেন, কথা তুই এখানে আর আমি তোকে সারা বাড়ি খুঁজতেছি। বলে অনন্যা খাতুন সেরাজের রুমটা একবার পরখ করে বললেন, আমার রোজাকে দেখো, কেমন গর্ব হয় ওকে দেখে। আমার বংশের রক্ত, শেহরাজের জন্য এমন একটা মেয়েরই দরকার ছিল। একটা কোরিয়ান, আফগানি, ওমানি মেয়ের মধ্যে এমন শালীনতা আর গ্ল্যামার দুইই থাকে, সব আমার রোজার মধ্যে আছে। রোজা হাসলো। অনন্যা খাতুন আবারও বলল, কিন্তু আমার কপাল দেখো, কোথাকার একটা মেয়ে আমার ঘরের বউ হয়ে বসে আছে। কে জানে কেমন রক্ত। ওদের দেশে তো সব কিছুই একটু বেশি সহজ মনে হয়। এত সহজে বিয়ে হয়, এত সহজে বউ হওয়া যায়। সুমু চুপ করে দাঁড়িয়ে রইল। রোজা বাঁকা হেসে বলল, ও একবারও ভাবলো না এসকের পাশে ওকে মানায় কিনা? আরে বড় লোক ছেলে দেখে কার মাথা ঠিক থাকে বল। ঘরে পিনপতন নীরবতা। সিরাজ এগিয়ে এসে সুমুর পাশে দাঁড়িয়ে বলল, আপনার রক্ত, আপনার গর্ব সবই আপনার জায়গায় ঠিক আছে মম, কিন্তু একটা কথা মনে রাখবেন, যার হাত আমি নিজের হাতে ধরে নিয়ে এসেছি তার মানে আমি পুরো পৃথিবীর সামনে বলতে পারবো ও আমার জন্য বেস্ট। আপনি হয়তো বউ পছন্দ করেন রক্ত দেখে, আমি করি হৃদয় দেখে। সুমু আমার স্ত্রী, আমার দায়িত্ব ওর সম্মান রক্ষা করা। আপনি যদি তাকে এই পরিবারের একজন ভাবতে না পারেন তাহলে ভাবার দরকার নেই, কিন্তু আমি আগেও বলেছি ওর অপমান আমি সহ্য করব না। আর রোজা, তোর মতো ফালতু মেয়ে আমার পাশে দাঁড়ানোর যোগ্যতা রাখে না। আমি চাইলে তোর করা অপমানের উত্তর দিতে পারতাম, কিন্তু তোর সাথে কথা বলতে আমার রুচিতে বাধে।
অর্ণা খাতুন রাগে মুখ ঘুরিয়ে নিয়ে রোজার হাত ধরে রুম ত্যাগ করলেন। সেরাজ সুমুকে নিজের দিকে ঘোরালো। তোমাকে কতবার বলেছি কেউ অপমান করলে চুপ করে না থাকতে? উনি আপনার মা, আমি ওনার সাথে বেয়াদবি করতে পারবো না, এতে ওনার সম্মান নষ্ট হবে। এটা বেয়াদবি না, আর কেউ যদি তার সম্মান নিজে ধরে রাখতে না পারে তাহলে তোমার কোনো দায়ভার নেই সেই সম্মান ধরে রাখার। উনি আমার মম বলে উনি যা তা বলবেন আর তুমি সহ্য করে যাবে? সুমু প্রসঙ্গ পাল্টে বলল। আপনি না কাজের কথা বলতে গেলেন? সেরাজ তার ছেলের হাসি দিল। টপিক চেঞ্জ করতে চাইছো? গুড, ভেরি গুড। রিয়াজ আমাকে বলেছে মমের এই ঘরে আসার কথা, আর তাই আমি দেখতে এলাম তোমার প্রতি আমার মমের ভালোবাসা। সুমু আর কোনো কথা বলল না। সেরাজ মৃদু স্বরে বলল, রেডি হয়ে নাও, আমাদের বেরোতে হবে। কথাটা বলে রুম ত্যাগ করলো সেরাজ। সুমু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বোরকা পরে রেডি হয়ে নিল। তারপর সকলে মিলে বেরিয়ে পড়লো সেরাজের নিউ শপের উদ্দেশ্যে। গাড়ি এসে থামলো শপের সামনে। সকলে নেমে দাঁড়ালো। সেরাজ সুমুরকে নিজের সাথে যেতে বলল। সুমু আলতো হেসে বলল, আপনার সবকিছু আমার, তাই আলাদাভাবে আমাকে যেতে হবে না। আপনি শুরু করুন, আমি সর্বদা আপনার পাশে আছি। সেরাজ আর জোর করলো না। সে আলতো হেসে বলল, ওকে, তাহলে তুমি আর ইশতা রিয়াজদের সাথে থাকো। ওপেনিং হয়ে গেলে আমি এসে তোমাদের ভেতরেই নিয়ে যাব। সুমু মাথা নাড়লো। সেরাজ মুচকি হেসে চলে গেল। সুমু দেখছে তার খান সাহেবকে, কতটা সুদর্শন লোকটা। আজ পরে কালো পাঞ্জাবি, চোখে মুখে কত খুশি। সুমুর তাকিয়ে থাকার মাঝে উল্লাসের শব্দ শুনে ধ্যান ভাঙল সুমুর। সেরাজ কাঁচি দিয়ে নীল রঙের ফিতা কেটে ভেতরে ঢুকলো। সকলে হাততালি দিয়ে ভেতরে ঢুকলো। সুমু মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার খান সাহেবের দিকে। সেরাজ এগিয়ে এলো সুমুর কাছে, ফিরোজাকে কোলে তুলে নিয়ে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, চলো সুইটহার্ট। সুমু সেরাজের হাতের উপর হাত রাখলো। ধীর পায়ে এগিয়ে চললো তার খান সাহেবের সাথে। রিয়াজ ইশিতারা ভেতরে চলে গেছে। সেরাজ ভেতরে পা রাখতে ফিরোজাকে কোল থেকে নেমে গেল। অনুষ্ঠান শেষে গেস্টরা সকলে বিদায় নিচ্ছে। সুমু ঘুরে ঘুরে চারপাশে সবটা দেখছে। আফগান মিনি মার্ট এর এক কোণে রাখা হ্যান্ডক্রাফটেড আফগান চকলেট, ঝিনুকের মতো বক্সে সাজানো, হালকা বাদাম খেজুর মেশানো। সুমুর চোখ চকচক করে উঠল। সে মুখে হাসি টেনে বলল, এই চকলেটগুলো আমার। সে একটানা 5টা গিফট বক্স চকলেট হাতে তুলে নিল। তখন পেছন থেকে সেরাজ এসে দাঁড়ালো। এইটা কি আমার দোকান লুট? সুমু বড় বড় চোখ করে সামনে তাকালো। তার পেছন ঘুরে দাঁড়িয়ে সেরাজের দিকে তাকিয়ে দাঁত কেড়ে হেসে বলল, আমি তো আপনার বউ, তাই এটা আমার অধিকার। সেরাজ চোখ কুচকে বলল, হ্যান্ডক্রাফটেড গিফট বক্স চকলেট, এগুলোর প্রাইস 5 থেকে 8 ওমানি রিয়াল, মানে বাংলাদেশি টাকায় প্রায় 1400 থেকে 2300 টাকা। তাহলে তুমি নিয়েছো মোট 5 বক্স, তাহলে টোটাল প্রাইস 40 OMR, বাংলাদেশি টাকায় 11,400 টাকা। দাও 40 রিয়াল দাও। সুমু নাটক করে চোখ বড় বড় করে বলল, আপনি তো বলেছিলেন আপনার যা সব আমার, তাহলে এখন এই সব আর এই চকলেট আমার। সেরাজ ঠোঁটে হালকা হাসি রেখে বলল, টাকা না দিলে এই চকলেট পাবে না। সুমু এক টুকরো চকলেট ছিঁড়ে তার মুখে ঠেসে দিল। রসিদ লিখে রাখুন, ভালোবাসার দামে বিক্রি হয়েছে। সেরাজ চুপ করে তাকিয়ে রইল ওর দিকে। সুমু সেরাজের পা থেকে মাথা পর্যন্ত পরখ করে বলল, চকলেটের দাম চাই আপনার? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এখনই দিচ্ছি। সুমু এক ছক্কায় সেরাজের প্যান্টের পকেট থেকে ওয়ালেট বের করল। সেরাজ চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এই তুই আমার ওয়ালেট। সুমু পাত্তা না দিয়ে ওয়ালেটের ভেতর থেকে কার্ড টেনে বের করে। একটু দূরে দাঁড়িয়ে থাকা স্যান্ডিকে ডাকলো। শান ভাইয়া। স্যান্ডি এগিয়ে এলো, চোখ মেঝের দিকে রেখেই বলল, ইয়েস ম্যাম। সেরাজ হেসে ফেলল। সেরাজ হাসি লুকিয়ে বলল, তুমি কি জানো আমি এখন বললে এই শপের ক্যামেরা ফুটেজ সরাসরি আমার শাশুড়ি আম্মুকে পাঠাতে পারি? সুমু এক টুকরো চকলেট মুখে পুরে ফিসফিস করে বলল, আম্মু বলবে মেয়ে আমার ঠিক জায়গাতেই বিয়ে হয়েছে। সেরাজ চোখ সরিয়ে নেয়, কিন্তু মুখের হাসিটা লুকাতে পারে না। তবু কোনো মতে হাসি লুকিয়ে বলল, পাটপাড়ি কার থেকে শিখলে সুইটহার্ট? সুমু আবারও চকলেটের টুকরো মুখে পুরে সেরাজকে পা থেকে মাথা পর্যন্ত পরখ করল। সেরাজের 2 হাত বুকের উপর ভাঁজ করা, চোখে FBI স্পেশাল এজেন্টের ভঙ্গি।
সুমু আলতো হেসে বলল, চকলেট তো আপনারই দোকানের। তো এই দোকান এখন প্রেমের নয়, প্রফিটের জায়গা। সুমু নাটকীয় ভঙ্গিতে মুখে হাত দিয়ে বলল, বাঁচাও, এমন অমানবিক স্বামী পেয়ে আমি সর্বশান্ত। সেরা স্যান্ডিকে ইশারা করলো চলে যেতে। স্যান্ডি চলে গেল। সুমু চকলেট মুখে দিয়ে গুনগুন করছে। সেরা স্থির পায়ে এগিয়ে আসে, চোখে সেই পরিচিত আগুন, ঠান্ডা এক ঝলক। সে সুমুর একদম সামনে দাঁড়িয়ে নরম গলায় বলে, চকলেটের দাম টাকা নয় সুইটহার্ট। সুমু কপট ভয় পেয়ে বলল, তাহলে কি? সেরাজ হালকা হেসে চোখ নিচু করে ফিসফিস করে বলে, তোমার ঠোঁট। সুমু চকলেট খাওয়া বাদ দিয়ে চোখ বড় করে তাকালো। কি বললেন? সেরাজ আর কোনো শব্দ না করে সুমুর হাত ধরে সাইডে নিয়ে যায়। তারপর ধীর পায়ে এগিয়ে এসে সুমুর মুখটা একেবারে কাছাকাছি এনে বলে, তুমি যে চকলেট নিয়েছো তার দাম অনুযায়ী আমি তোমাকে এখন 5টা লং ডিপ চুমু খাবো। সুমু ফিসফিস করে বলে, 5টা নিয়েছি। সেরাজ চোখ ছোট ছোট করে ঠোঁট কামড়ে হেসে বলল, তাহলে আজ রাতটা লম্বা হবে সুইটহার্ট। কথাটা বলে সেরাজের ঠোঁট ছুঁয়ে যায় সুমুর কপাল, তারপর গাল, তারপর সুমু হঠাৎ মুখ ঘুরিয়ে বলল, একটা চুমুর মধ্যে এত ইন্টারেস্ট বিকাশ করে দিতাম, বললেই হতো। সেরাজ হেসে ফেলল, তারপর ধরা গলায় বলল, আজ রাতটা ভয়ঙ্কর হবে। কথাটা বলে সেরাজ সুমুর উষ্ঠ নিজের উষ্ঠর আয়ত্তে নিল। কিছুক্ষণ বাদে সরে দাঁড়ালো সেরাজ। সুমু লজ্জা পেয়ে ঈশিতাদের কাছে চলে গেল। সুমু চলে যেতে সেরাজের চারপাশে ঘিরে ফেলে তার পুরো গ্যাং। সকলেই চোখ টিপে হাসলাম। সেরাজ ফ্রিকুচকে তাকালো আয়ুবদের দিকে। প্রথমে মুখ গম্ভীর করে আয়ুব বলল, এসকে একটা কথা বলি, তুই কি এখন রোম্যান্সে নাকি কোঅপারেটিভ প্রজেক্টে ঢুকেছিস? মানে ভাই, রোম্যান্সে এমনভাবে সিরিয়াস হয়ে গেছিস, যে কোনো অফিস প্রজেক্টে ঢুকে গেছিস। রোম্যান্সকে খুব পেশাদারভাবে নিচ্ছিস, যখন তখন যেখানে সেখানে। রিহান যোগ দিল আয়ুবের সাথে। নিহা 5টা চকলেটের দাম 5টা ডিপ চুমু? এই রেট যদি বাজারে ছড়ায়, তোর প্রেমের আইপিওতে লাইনে দাঁড়াবে সবাই। তুই ভাবতে পারছিস এসকে, এই রেট যদি সবাই জানতে পারে তাহলে দুনিয়ার সব চকলেট পাগলি চকলেট ব্যবসায়ীদের সাথে প্রেম করতে চাইবে। তখন মনে হবে প্রেমটা একটা ব্যবসা বা শেয়ার বাজার। গলা নামিয়ে ফিসফিস করে বলল, আমি বুঝতে পারছি না চকলেটটা খেলো কে, ভাবিজি নাকি এসকে? এসকে চোখ দেখে মনে হচ্ছিল ও বলতে চাইছে, সুমু তুমি আমার চকলেট ফ্যাক্টরি আর আমি তোমার ট্যাক্স অফিস। শারবাজ হাত কানে দিয়ে অভিনয় করে বলল, আল্লাহ, প্রেম কি মিষ্টি, কি গরম। আমি ডায়াবেটিস, ওদের এই প্রেম এত মিষ্টি, এত গরম, যে কারো দেখলেই ডায়াবেটিস হয়ে যাবে। আমার সহ্য হচ্ছে না এত রোম্যান্স। অমিত মেঝেতে কিছু খুঁজছে, খুঁজতে খুঁজতে বলল, আমি খুঁজছি আমাদের রাগী নিরামিষ এসকে মেঝেতে গলে পড়ে গেছে কিনা। আরবাজ চোখ কুচকে বলল, তবে ভাই আমি তোমাদের দুজনের রোমান্স দেখে ভয়ে আছি। হঠাৎ করে একদিন দেখবো শেরাজ অ্যান্ড সুমাইয়া ওয়েডিং কারাপশন লিমিটেড ওদের প্রেম জন্য একটা প্রতিষ্ঠানের রূপ নিচ্ছে, যেটা খুব তাড়াতাড়ি এই আফগান মিনিমার্ট এর মতো ওপেন করবে আমাদের এসকে ভাই। নিহাল হাসতে হাসতে বলল, ভাই তুই অফিসিয়ালি প্রেমে ব্যাংক কাপুট। সেরাজ দাঁড়িয়েছিল গম্ভীর মুখে, তারপর চোখ ছোট করে বলল, তোদের সবার মধ্যে একটা কথা কমন, তোরা কেউ প্রেমে সাকসেসফুল না, শুধু আমি একমাত্র প্রেমে শেয়ার হোল্ডার। সবাই একসাথে হুঙ্কার দিল, খান সাহেবের তো লাভ শেয়ার বাজারে বুম। সেরাজ হেসে মাথা নেড়েই বলল, এখন থেকে তোদের চকলেট কিনতে হলে কি তোদের সকলের প্রথমে প্রেমের পারমিশন লাগবে, আর আমার পারমিশন আমার একমাত্র লাইসেন্স, আমার সুইটহার্ট। আয়ুব দুই হাত কোমরে রেখে বলল, ভাই আজ তো দেখলাম চকলেটের বিল শোধ হলো লাভ কার্ডে। রিহান সিরিয়াস মুখ করে বলল, বিকাশের চেয়ে চুমুতে ট্রানজ্যাকশন ফাস্টার লাগে, প্রেমে টাকা লাগে না, চুমু দিলেই সব হয়ে যায় এত ফাস্ট। তাহলে আমরাও তোকে একটা করে চুমু দিচ্ছি, আমাদেরকেও চকলেট দে। রাহিন গলা খাকারি দিয়ে বলল, বাহ, কার্ড সোয়াইপ করতেই সুমু সোয়াইপ করলো তোর হৃদয়। সেরাজ ভ্রু কুচকাল। সুমুনা তোর বোন? সেটা তুই মেনেছিস কখনো? সেরাজ আর কোনো কথা বলল না,
এবার শারবাজ মেঝেতে কিছু খুঁজতে খুঁজতে বলল। এইখানে কারো লজ্জা নামে জিনিস পড়ে আছে, সেরাজে ছিল মনে হয়। অমিত সিরাজের কাঁধে হাত রেখে বলল। ভাই তুই তো এতদিন কুল ছিলি, এখন দেখি ফুল ডেইরি মিল্ক। শারবাজ বুদ্ধিমান ভঙ্গিতে চশমা তুলে বলল। আজকের শিক্ষণীয় কথা, প্রেম করলে টাকার দরকার নেই, শুধু একটা কার্ড, একটা চকলেটের বিজনেস আর একটা কিউট বউ লাগবে। নিহাল চুপি চুপি বলল। ভাই একটা চকলেটের দাম যদি একটা চুমু হয় তাহলে আমি এসকে কে রোজ চুমু খেতে রাজি আছি, কিন্তু আপাতত আমি ডায়েটে আছি। সিরাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে চোখ ছোট করে বলল। তোরা সবাই এখনই শপ ছেড়ে বের হ। আমি আজ থেকে শপে ফ্রেন্ড বর্জিত সব সাইনবোর্ড ঝুলাবো। শারবাজ হেসে ফেলল, বলল। ভাই আমরা যাব ঠিকই, কিন্তু একটা কথা। সব একসাথে চিৎকার করে বলা। খান সাহেব চকলেট দিলে ফ্রি। সিরাজ হাসলো, ঠিক তখনই পাশ থেকে একটা দীর্ঘশ্বাস শোনা গেল। নিহাল হতাশ কণ্ঠে বলল। আহ, এমন একটা বউ থাকলে আমিও ওয়ালেট লুট হতে দিতাম খুশি মনে। রাহিন বলল। আয়ুব ভাবি তো ভাবি না, একদম চকলেট কুইন। বলল। ভাই রে, আমরা তো শুধু এটিএম এর পিন জানি, কারোর হৃদয়ের পিন তো জানি না। শারবাজ আফসোস করে বলল। এইসব দেখে মনটা একদম সিঙ্গেল ভিকটিম সাপোর্ট গ্রুপ খুলতে ইচ্ছে করছে। অমিত হঠাৎ উহু করে কাদার ভান করে বলল। আমার তো বিয়ের বয়স পার হয়ে গেল, এখনো বউ তো দূরে থাক, একটা গার্লফ্রেন্ডও জুটলো না কপালে। আরবাজ বলল। আমাদের জন্য প্রেম মানে নেটফ্লিক্স আর নুডলস। আমার বউ তোমাকে পাত্তাই দেয় না। নিহাল একদম দুঃখী মুখ করে বলল। ভাই আমরা কি মানুষ না? আমাদের প্রেম কবে আসবে? ইউবার করে। এই অবস্থায় সিরাজ একটা চেয়ার টেনে বসে পড়ে, এক গ্লাস পানি খেয়ে, তারপর বলল। তোরা সবাই মিলে একটা কাজ কর, আমাদের শপের সামনে একটা সিঙ্গেল পিপল জোন বানিয়ে নিস, 1 কাপ চা আর 1 কাপ আফসোস ফ্রি। রাহিন বলল। ভাই এখন পাক্কা প্রেমিক, আমাদের আর মানুষই ভাবিস না। তারপর সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে বলল। সিরাজ খান সবাইকে বের করলো সব থেকে, তারপর সমুদ্রে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। আবহাওয়ার অবস্থা আজ ভালো না, সন্ধ্যা থেকে মেঘ জমেছে আকাশে। 30 মিনিটের মধ্যে বাড়ির সামনে এসে পৌঁছালো সিরাজরা। সুমুরা গাড়ি থেকে নেমে দাঁড়াতেই সিরাজের ফোনে কল এলো। সুমুদের বাড়ির ভেতরে যেতে বলে সিরাজ কল রিসিভ করার জন্য সাইডে চলে গেল। সুমুর রুমে এসে বোরকা চেঞ্জ করে নিল। আজ সুমুর পরনে শুদ্ধ শাড়ি, আয়নার একবার নিজেকে দেখে নিল। সুমু তখনই সিরাজ রুমে আসলো। সুমুকে একবার দেখে বলল। আমার একটা মিটিং পড়ে গেছে, এক্ষুনি যেতে হবে। এখন মিটিং? হ্যাঁ, নিউ শপ তো, সেই বিষয় মিটিং। ও আচ্ছা, ঠিক আছে যান। সিরাজ আলমারি থেকে ফর্মাল ড্রেস বের করে নিয়ে রেডি হয়ে নিল। কখন আসবেন? চিন্তা করো না, তাড়াতাড়ি চলে আসবো। সিরাজ সুমুর কপালে ঠুটছি বেরিয়ে গেল। রাত 11:45। করিডোরে একা দাঁড়িয়ে সিরাজের অপেক্ষায় সোমা। সিরাজ এখনো ফেরেনি। সুমু একা দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া স্ক্রল করছে। আরিয়ান রুম থেকে বের হতেই সুমুকে দেখতে পায়, ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে সুমুর পাশে এসে দাঁড়ায়। আরিয়ান নীরবে নিঃশ্বাস ফেলেই যেন ভয় জাগায়। এমন করে একা একা দাঁড়াতে নেই সুমু, এই বাড়িতে সবাই ভালো মানুষ না, কেউ কেউ খুব বেশি মনোযোগী হয়ে যায়, যেমন আমি। সুমু চমকে পাশে তাকায়, কোনো কথা না বলে রুমের দিকে অগ্রসর হতেই আরিয়ানের সামনে এসে সুমুর পথ আটকিয়ে দাঁড়ায়। চলে যাচ্ছ কেন? একটু কথা বলো, আমি সত্যি খুব মনোযোগী তোমার প্রতি। বলে সুমু কপাল কুঁচকে স্থির গলায় বলে। আপনার এই মনোযোগ খুব অস্বস্তিকর আরিয়ান ভাইয়া। আরিয়ান হাসে, একটু ঝুঁকে বলে। তোমার গলার কাঁপুনি, চোখের রাগ সব দেখে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি চাইলে খারাপ হতে পারতাম, এখনো পারি, কিন্তু হব না। সুমু এক ধাপ পিছিয়ে যায়। আপনি হয়তো অভ্যস্ত, আপনাকে সবাই সহ্য করে নেয়, কিন্তু আমি করব না। আমি না বলতে জানি, আর আপনি কি পারেন না পারেন সেটা প্রমাণ করার দরকার নেই। আমি ভয় পাই না, আমি ঘৃণা করি। আরিয়ান ঠোঁটের কোণে ঠান্ডা হাসে। ঘৃণা মজার জিনিস, অনেক ভালোবাসা শুরু হয় সেখান থেকেই, জানো তো। এমনকি তোমার খান সাহেবের মতো পুরুষও একদিন। একটু থামলো আরিয়ান, চোখে অদ্ভুত আগুন, ঠোঁটে অদ্ভুত হাসি টেনে বলল। ভুল করতেই পারে। সুমু এবার একেবারে কাছে এগিয়ে আসে, চোখে আগুন। আপনি নিজের সীমা না জানলে
আমি তো শিখিয়ে দিতে জানি। আপনি যাকে দুর্বল ভাবছেন সে যদি কখনো ভয় না পেয়ে দাঁড়িয়ে যায়, আপনার মুখেই থুথু ফেলবে একদিন। থুথু, ইন্টারেস্টিং। জানো, তোমার মতো তেজি আত্মসম্মানী মেয়ে সবসময় আমার প্রিয়, কারণ ওদের ভিতরে কি চলছে তা জানার জন্য সময় দিতে হয়, আর আমি সময় দিতে ভালোবাসি। সুমু কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখে এক ধরনের সতর্কতা। আপনি হয়তো সময় দিতে ভালোবাসেন, কিন্তু সবাই সময় নিতে চায় না আরিয়ান ভাইয়া।